বাড়ি ঘর জমি জমা প্রিয় মানুষ সব কিছু ছেড়ে চলে যাচ্ছি বর্তমান ঠিকানায়। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি, একেবারে বাস্তব সব চিত্রগুলি নিয়ে। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে, তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আজকের পর্বটিও গত কয়েকদিনের মতো একটু বড় হবে, তবে আপনাদের কাছে খুব ভালো লাগবে। সকাল থেকে রাত পর্যন্ত কি খেলাম, কোথায় গেলাম, কিভাবে কাজ করলাম, সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে, আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো, লাইক, শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নাই। আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব। এখন সকাল 6:30 বাজে। 6:45টার দিকে উনি মাঠের দিকে গেছেন, গোপালও গিয়েছে। তো তখন কিন্তু বৃষ্টি ছিল না। উনি যাওয়ার মনে হয় 10 মিনিট পরেই মুষলধারে বৃষ্টি আরম্ভ হলো। এখন আমার খুব চিন্তা হচ্ছে, গতকালও 2বার স্নান করেছিল, আজ আবার সকালবেলায় বৃষ্টিতে ভিজছে। সমস্যা হয় কি না এটাই আমার চিন্তা। বারবার শুধু বাইরের দিকে, মাঠের দিকে তাকাচ্ছি, চলে আসছেন কিনা। আমার মনে হচ্ছে উনি আসবেন না, ওনার কাজটা শেষ করেই আসবেন। আজ আমরা ঢাকায় চলে যাব। মাঠে যাওয়ার সময় বলে গিয়েছিলেন, আমি ওদিকের কাজটা সেরে আসি, এদিকে তুমি ঘরটা গুছিয়ে নাও, সব কিছু রেডি করে নাও, আমরা 9:30 10টার দিকে বের হব। আবার এটাও বলে গিয়েছেন সমীরদের ঘরে 1 পট চাউল বসিয়ে দিতে। সমীরের বউ সকালবেলায় রান্না করে, বলছেন 1 পট চাউল আর একটা আলু সিদ্ধ বসিয়ে দিও, না খেয়ে অত দূর যেতে পারবো না, কতক্ষণে গিয়ে পৌঁছই সেটারও কোনো ঠিক নেই। তো আমিও ভাবছি থালা বাসন হাঁড়ি পাতিলগুলো ধুয়ে নিয়ে সমীরদের ঘরে 1 পট চাউল বসিয়ে দিয়ে আসব। এগুলি গতকাল রাতের। গতকাল ভাত তরকারি রান্না করেছিলাম, হাঁড়ি পাতিলগুলো আর রাতের থালা বাসনগুলো কারো চাপকল থেকে ধুয়ে আনতাম, কিন্তু মুষলধারে বৃষ্টি দেখে বড় 2টা গামলা বসিয়ে দিয়েছি বৃষ্টির ধারায়। তো গামলা 2টা ভর্তি হয়ে গেছে, এই জলেই থালা বাসনগুলো ধুয়ে নেব এবং রান্নাও করব। খুব পরিষ্কার জল। রাতের বেলায়ও কিছুটা বৃষ্টি হয়েছিল, আর সব সময় তো বৃষ্টি আছে, টিনের উপরে কোনো ময়লা নাই। আর আমাদের এই টিনের উপরে আগে গাছ ছিল, এখন পিছনের ওই গাছগুলিও নাই, তাই জল একেবারেই ক্লিন। তারপরও রান্না করার সময় ওই জলটা একটু ছেঁকে দেব। বাসন মাজার জন্য একটা ভিম বার এখানে রেখেছিলাম, মাজনিও রেখেছি। ওই বাটিটাতে গায়ে মাখার সাবানটাও একটা পাতা মুড়িয়ে রেখে দিয়েছি, ওটা রেখে যাব।
অনেকক্ষণ পর্যন্ত মুষলধারে বৃষ্টি। এই বৃষ্টিতে ভিজে কি হয় জানি না, তাই বারবার মাঠের দিকে তাকিয়ে দেখছি আসছেন কিনা। দেখা যাচ্ছে না। গাছের ফাঁকে একটু মাঠের ওদিকে দেখা যায়, কিন্তু ওনাকে দেখা যাচ্ছে না। মনটাই খারাপ হয়ে গেল। আর অত দূর বন জঙ্গলের পথ বয়ে আমিও যেতে পারবো না বৃষ্টিতে। ওদিকে আবার শিয়ালের ভয় আর সাপ খোপেরও ভয় থাকতে পারে। এ কারণেই যেতে ভয় লাগছে, না হয় ডেকে নিয়ে আসতাম। বাসি চোখ মুখ হাত ধুয়ে নিচ্ছি, কিন্তু এই জলে কুলি করব না। ঘরে চাপকলের জল আছে, ওটা দিয়ে কুলি করব। আমাদের বাড়ির অনেকেই আছেন, যেমন উৎপলের বউ, আমার যা সঞ্জয়। এরা তিনজন শীত গ্রীষ্ম বর্ষা প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে স্নান করে। এরপরে ওদের পূজা আচ্চা শুরু হয়। সকাল 7টা 8টা পর্যন্ত ওইটা নিয়েই ওরা ব্যস্ত থাকে। বাড়ির অন্য সব বৌমারাও সকালবেলায় স্নান করে কাপড় চোপড় মেলে দিয়েছে, এখন বৃষ্টিতে ভিজছে। সমীরদের ঘরে 1 পট চাউল আর একটা আলু খোসা ছাড়িয়ে ধুয়ে সিদ্ধ হতে বসিয়ে দিয়ে আসলাম। এদিকে আমি ঘর গোছাবো। এই পাটি আমাদের নিজের বাগানের পাটি ছাতা দিয়ে বানিয়েছিলাম। আমি বানাই নাই, আরেকজনকে অর্ডার দিয়ে বানিয়েছি টাকা দিয়ে। নিজেদের জমির পাটি পাতা।
একটু বাদ দিয়ে রাখলে ভালো হতো। শ্রমিকদের ঘরে 1 পট চাউলের ভাত বসিয়ে দিয়ে আসছি, সাথে একটা আলু দিয়েছি। আমি ভাবছিলাম সকালবেলা না খেয়ে চলে যাব, উনি বলছেন না 1 পট চাউলের ভাত বসাও, ভাত খেয়ে যাব। অনেক কিছু আছে গুছানোর। সবকিছু এবার হাঁড়ি পাতিল সব ধুয়ে এনে ভাত খেয়ে কিচ্ছু না, শুধু দিদি ওই আলু ভাতে দিছি। এত রান্ধি কনে ভেজাল করবে না, মাছ আছে ফ্রিজে রান্তার ন মাছ এগুন লই যাম। জামু গই দিদি, জামু গই, আজকে জামু গই। এখানে হইতো না, ওই বনি এক গ্লাস হইব।
আচ্ছা অসুবিধা নাই, জমি নরম হয়ে জল যাবে তো হত নাই কে তার কি জমি নরম হয়ে বিজি থাকে, আমরা নিচে রানের লাইন আর ডর লাগে। হ্যালো, হ্যাঁ এই তো কিছু আমরা খাইতে বসি। কই তো বলে আমরা ওই রেডি হই, আমরা রেডি হইলে ফোন দিলে হিতরে কই রওনা দিলে তো আমরা কিন্তু বার হবো কেমন? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই, খক খক আছে খক। আচ্ছা ঘরে সব কিছু গুছানো হলে একটু বৃষ্টিও কমেছে, তখন আমাদের পাশের বাড়ি থেকে অনেকগুলো মেহেদি পাতা তুলে আনলাম, এগুলো ঢাকায় নিয়ে যাব। ওনার পাশে যে একটা পলিথিন দেখা যাচ্ছে, এখানেই মেহেদি পাতা, এগুলো ঢাকায় নিয়ে যাব। সবকিছু তো রাখে যাইয়ে, ঠাকুরে জানে বন্যা টন্যা যদি হয় তাহলে তো সর্বনাশ। সব কিছু গুছাই আলাইছি, এখন শুধু শাড়িটা পরব। খাওয়া দাওয়া সব শেষ, স্ট্যান্ডটাও গুছিয়ে ব্যাগে ঢুকিয়ে নেব। খাওয়া দাওয়া শেষ করে হাঁড়ি পাতিল থালা বাসন সব ধুয়ে নিয়েছি। এখন দিনের 10:30 বাজে, আমরা এক্ষুনি রওনা দেব। 2টা ব্যাগ আর 10 লিটার সরিষার তেল নিয়েছি মিল থেকে, এগুলি নিতে হবে। ঘরের সব কিছু গুছিয়ে ঝাড়ু দিয়ে রেখেছি, পরিষ্কার করে রেখে যাচ্ছি। একটু অপেক্ষা করছি, আমার ভাইজি ঋতু যাবে ঢাকায় পরীক্ষা দেওয়ার জন্য, ও আমাদের সাথেই যাবে। কি যে ভালো লাগে বাড়িতে আসলে। এটা আমাদের আম্রপালি আম গাছ, আমার নিজ হাতের লাগানো। অনেক আম ধরে, কিন্তু পাকা আম খেতে পারি না। আম পাকানোর জন্য রেখে গেলে পাকা মানে পাকবে এই সময় কে জানি সব পেড়ে নিয়ে যায়, এ কারণে পাকা আম খেতে পারি না। ওটা হলো হিমসাগর আম গাছ, এটা এগুলি উনি লাগাইছেন, এটা হিমসাগর, এটা আর আম্রপালি লাগাইছি আমি। হিমসাগর আম গাছেও প্রচুর আম ধরে, আমটাও খুবই ফাইন, কিন্তু পাকার সময় আমরা থাকি না, তাই পাকা আম খেতে পারি না। অল্প কিছু কাঁচা আম নিয়ে যাই, আচার বানাই। ওই বড় মেয়ে আছে, ওকে একটু দিই আম। এই পর্যন্ত গাছের আমের কোনো শেষ আসেনি, কত আম ধরে, হাজার হাজার আম ধরে। এই হলো কাঁঠাল গাছ। আপনারা যারা নতুন তারা তো আমাদের এইসব গাছ টাছ দেখেন নাই, আগের ভিডিওতে আছে, আগে আগে আমি অনেকবার দেখিয়েছি। এটা হলো কাঁঠাল গাছ। এই কাঁঠাল গাছে অনেক কাঁঠাল ধরে।
এই বছর পাকা কাঁঠাল খেতে পারি নাই, কাঁচায় কয়েকটা নিয়েছিলাম, রান্না করে খেয়েছি। আর এটা হলো এই সুরমাইয়া ফজলি, এই আম গাছটা, বাঁকা এই আম গাছটা সালের উপর, এই সালের উপর পড়ে আছে। এটা হলো সুরমাইয়া ফজলি, অনেক বড় বড় আম ধরে, থোকায় থোকায়। এবছরও প্রায় 100-র মতো আম ধরেছে। কাঁচায় নিয়ে গেছি, ওই মেয়েকে দিছি, বাড়ির সবাইকে অল্প স্বল্প 2-1টা করে দিয়ে গেছি। এই অবস্থা। বাড়িতে থাকলে তখন আর আমরা বাইরের আম কিনে খেতে হয় না, এসব আমে আমাদের চাহিদা পূরণ হয়ে যায়। কাঁঠাল গাছে তো আমরা যখন বাড়িতে ছিলাম, কাঁঠাল গাছে 50-60টা কাঁঠাল ধরত। এখন ওই বাড়িতেও থাকি না, গাছের ঢালপালা একটু ছাঁটাই করে দেওয়া যায় না, এই কারণে কম ধরে, 10-15টা 20টা 25টা এরকম ধরে। কাঁঠাল গাছের ঢালপালা কেটে দিতে হয়, সময় মতো কেটে দিলে তারপর আবার ওই গাছে অনেক ফল হয়। বাড়িতেও থাকি না। আর ঘরের পিছনে যে দেখা যায় চালের উপর আছে, এটা হলো আতাফল গাছ। আতাফল গাছের গোড়া সব ধুয়ে একেবারে গোড়ার মাটি সব চলে গেছে, খালি হয়ে গেছে। বৃষ্টি হয়েছে প্রচুর, বাড়িতে থাকলে তো এটা সেটা দিয়ে আটকাইতাম। এই দেখুন, এটাও কাঁঠাল গাছ, এটার গোড়ার মাটি সব চলে গেছে। এটা হলো আতাফল গাছ, এটা চালের উপর আছে, অনেক আতাফল ধরে। এটাও আতাফল গাছ, এটাও আতাফল গাছ। এখানে একটা নারিকেল গাছ ছিল, নারিকেল গাছটা পড়ে গেছে গত 7-8 মাস আগে, এখনো ওইভাবেই পড়ে আছে। কি করব, কেউ নিও না। কত মানুষেরে বলছি তোমরা কাটি কুটি নিই, মানে জ্বালাই এলো, কিন্তু কেউ নেয় না। সবার ঘরে ঘরে সিলিন্ডার গ্যাস আছে, আর লাকড়ির চুলা থাকলেও এত কষ্ট কেউ করে না। কেউ বাজার থেকে লাকড়ি কিনে আনে, আর নিজেদের যদি থাকে এটা দিয়ে চলে। এইসব জায়গা নর্দমার মতো ছিল, বর্ষাকালে এইসব জায়গায় হাঁটা যেত না। আমাদের এই জায়গার মাটি ধুয়ে ধুয়ে, ওই গাছ দেখুন, গাছ দেখলে বোঝা যায় কত মাটি ছিল। ধার সমান মাটি ছিল আমাদের জায়গা, যতটুকু এতটুকুতে ধার সমান করে মাটি দিয়ে কি সুন্দর করে চারিদিক বাধাই করে নিছিলাম। বাড়ি থেকে যাওয়ার পরে এই সব বৃষ্টিতে ধুয়ে 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 এখন সব গাছের একেবারে কঙ্কাল বের হয়ে গেছে, সব গাছের শিকড় বের হয়ে কি অবস্থা হয়ে গেছে। তারপরও গাছের শিকড় থাকাতে এইটুকু মাটি রয়েছে, নাহলে ঘরও চলে যেত, ঘরও থাকতো না। কত প্রিয় আমার এই ঘর, ঘরের সাথে অ্যাটাচড করে বাথরুম করেছিলাম, ওইটা এখন দরজা বন্ধ থাকে, ওইটা আমরা ব্যবহারও করি না, বাড়িতে আসলেও ব্যবহার করি না, ওই বাইরেরটাই ব্যবহার করি। এই দেখুন, এই জানালাটা টেনে টেনে ফোলাফাইনে সব ভাঙ্গি নষ্ট করে দিয়েছে। এমনি নষ্ট হয়ে গেছে, তারপরও ফোলাফাইনে নষ্ট করছে আরো বেশি। কি করব, এদিক দিয়েও আবার ভেঙে গেছে। মানুষে ওই মাটি চুটিয়ালা এই সেই রাখে ধারের উপর, আমরা যখন থাকি না তখন বিভিন্ন ধরনের জিনিস চতুর্দিকে ধারে রাখে, এই কারণে টিনগুলি নষ্ট হয়ে যাচ্ছে। মাগো, আবার তো বৃষ্টি হবে, কতক্ষণে বারুমু, ফোন দেন না কি লেগুনে। বউ বৃষ্টি আইয়ে রে, তো বার হইতাম হইতাম না। রান্না বান্না তো হয়ে গেছে কেন? ও দিদি যাইয়ের গো, দিদি তো সন্ধ্যার সময় যা বসি।
আরে দিদি গো, বাইরের কথা কত মনে হয় কিন্তু ওই কিরমু তোমার কাকা আইবো আবার। তোমার কাকা আইলে একখানা খেয়াল রাখিব, ওই দুগা ভাত রান্ধি দিও, আয় তরকারি দিয়ালাম তোমাকে ফ্রিজে তরকারি কেন থুইব, এক ফট চাইলের ভাত রান্ধি দিলে বস এর দূরফে দুগা খাইব, আর দুগা থাকলে রাত্তা খাইব। ইয়া কয় আয় কছি ফেনি তুন আসা যাওয়া করিও, কয় নাই ফেনি এর দূরে আইতাম যাইতাম আর শক্তিও দিত না। ওই কিছু তোমার উপরে রাখি যাই এর, আমার মা বাবা শ্বশুর শাশুড়ি সবাই মিলি দেখিও ঘরটা রক্ষা করি। ও মা উপরের ইয়া তো দিলাম না, আলমারির উপরের ওই ইয়েটা ত্রিফল এটা টানি ন দিলে কেন ইয়ে হয়ে যাবে গই। এই হিন্দি একটু ধরো, হিন্দি একটু ধরো। ঠিক আছে ঠিক আছে, ওইদিকে আসেনি। আচ্ছা তাইলে ওই ইয়া ফিরি একখান শীত করে দিতে লাগবো। চাবি লইছ নি? হ্যাঁ মা গো বাবা গো, সবকিছু দেখিয়েন আপনারা, আশীর্বাদ করিয়েন। ঠাকুর আমার ভাইজি ঋতু বাড়ি থেকে রওনা দিয়েছে, এইমাত্র ফোন করেছি। আমরাও রওনা দিচ্ছি। লালপুল এসে একত্রিত হব সবাই, তারপরে ঢাকার গাড়িতে উঠব। ঠাকুর নামিয়ে দিদি আইন লাগতো না। গোসাই গো গোসাই, তুমি রক্ষা করি। হ্যাঁ খাইবার জল নি? ও খাইবা নি? গোপালের মারে কইলে তো এক গ্লাস জল লই আইতো। সকাল থেকে মুষলধারে বৃষ্টি হয়েছিল, সৃষ্টিকর্তার দয়ায় এখন বৃষ্টি নেই। আমরা বাড়ি থেকে বের হতেই একটা সিএনজি পেয়ে গেলাম, উঠে বসে পড়লাম। অল্প কিছুক্ষণের মধ্যে আমরা লালপুল গিয়ে পৌঁছে যাব। বাড়ি থেকে বের হয়ে যত দূর পারি আপনাদেরকে দেখাবো। এই দেখুন আমাদের গ্রামটা কত সুন্দর। যেতে যেতে চারিদিকে শুধু তাকাতে ইচ্ছে করে। সব পরিচিত জায়গা, অনেক ভালো লাগছে এইসব দৃশ্যগুলি দেখতে। ঢাকায় গিয়ে যখন বড় পর্দায় ভিডিওটা দেখব, আমার কাছে খুব ভালো লাগবে। অনেক দূর পর্যন্ত আপনাদেরকে দেখাচ্ছি। আমরা এসে পৌঁছে গেলাম আরও প্রায় 20 মিনিট আগে। এখন আমার ভাইজি ঋতু আসছে, ওর জন্য ওর পিসে মশাই ওদিকে গিয়ে দাঁড়িয়েছিল। ও বাসে করেই আসছিল লালপুল, তো এখন চলে আসছে। ওকে দেখে আমার কাছে খুব ভালো লাগছে। মনে হচ্ছে আজকের ভ্রমণটা খুব আনন্দদায়ক হবে। এখন আমরা বাসের জন্য অপেক্ষা করছি। এখানে দাঁড়িয়ে থেকে বাড়ির কুশলাদি জিজ্ঞাসা করছিলাম, দাদার কথা জিজ্ঞাসা করছিলাম, দাদা কেমন আছে? ও বলছে আগের চেয়ে একটু ভালো আছে। শুনে মনটা খুব ভালো লাগছে।
আরও অনেক আগে আমরা ঢাকার বাসে উঠে পড়লাম। তো বসে বসে ঋতুর সাথে গল্প করছি। একটা চানাচুর বিক্রেতা উঠেছে, ওর থেকে ঋতুর জন্য চানাচুর নিয়েছি। আমরা খাবো না চানাচুর। ঋতু আসার সময় আমাদের 3 জনের জন্য 3টা ডিম সিদ্ধ করে নিয়ে আসছে। তো আমরা 3 জন ডিম খাচ্ছি। ভাবছিলাম খাবো না, ও বলছে পিসিমা খান, ভালো লাগবে। একজন আমড়া এবং পেয়ারা বিক্রেতা উঠেছে। তো মুখে একটু ডিম খেয়েছি, গন্ধও লাগছে, তার জন্য বলছি যে আমড়া নিতে। আমরা এখন 3 জনে মিলে আমড়া খাচ্ছি। বাইরের এসব খাবার কোনো দিনও খাই না, যদিও এটা ফল। তারপরও ওরা কিভাবে কেটেছে, ধুয়েছে কি না ধুয়েছে, কি মশলা মিশিয়েছে, এখানে কি চিনি আছে কি না, এসব ভেবে কোনো দিনও বাইরের এসব খাবার খাই না। আজ ঋতু সাথে আছে, ওকে একটু আনন্দ দেওয়ার জন্য। আর ডিম খেয়েছি, মুখে একটু গন্ধও লাগছে, তাই খাচ্ছি। টক ঝাল মিষ্টি স্বাদের আমরা খুব ভালো লাগছে, তবে মনে মনে একটু খারাপ লাগছে। ওরা আমড়াটা হাত ধুয়ে কেটেছে, আমরা ধুয়ে কেটেছে কিনা, না ধুয়ে এমনিই নিয়ে আসছে, এটা ভেবে মনে একটু খারাপ লাগছে। জানালার পাশে ঋতু বসছে, ওকে বলছি বাইরের একটু দৃশ্য ভিডিও ধারণ করে নিতে। দেখুন কত ভালো লাগছে দেখতে। আকাশে শ্রাবণের মেঘ তুলার মতো উঠছে। কোথাও নীল আকাশ, কোথাও সাদা তুলার মতো মেঘ। দৃশ্যগুলি দেখতে খুব ভালো লাগছে। যদিও এখন ভাদ্র মাস চলে আসছে, শ্রাবণ মাস শেষ, তারপরও শ্রাবণের মেঘ বলছি। ওহ কি সুন্দর। বাসে বসে বসে ভাবছি বাসায় গিয়ে কি রান্না করব। ডাল আছে ঘরে, মাছও আছে, আবার সাথে করে মাছ নিয়ে যাচ্ছি। ওই দিন যে তেলাপিয়া মাছ নিয়েছিলাম 1 কেজি, ওখানে শুধু একদিন রান্না করেছি, বাকি মাছটা গোপালদের ফ্রিজে ছিল, আজ আসার সময় নিয়ে আসলাম।
এখন ভাবছি তেলাপিয়া মাছের ঝাল রান্না করব, মসুরের ডাল রান্না করব। আর বাস থেকে নামলে যদি কিছু সবজি পাই, বাসায় যাওয়ার সময় অল্প কিছু সবজি নিয়ে যাব। দেখি কি রান্না করি। ঘরের কি অবস্থা হয়েছে সেটাও জানি না। বাসা থেকে বের হয়েছি আজ মনে হয় 19 দিন। এতদিনে ঘর মনে হয় অনেক ময়লা হয়ে আছে। ঘরটা পরিষ্কার করতেও অনেক সময় লাগবে। তারপরে রান্নাবান্না করব। যেহেতু ঋতুকে সাথে নিচ্ছি, তাড়াতাড়ি রান্না করতে হবে। আমরা নিজেরা হলে রান্নার কোনো তাড়া ছিল না, আস্তে ধীরে রান্না করতাম। রাতের বেলায় পার্থসহ একসাথে খেতাম। সকালবেলায় তো ভাত খেয়েছি। মেঘনা ব্রিজ পার হয়ে চলে আসলাম এদিকে। কত সুন্দর দৃশ্য, কত ভালো লাগছে দেখতে। এগুলি হলো সিমেন্টের কারখানা। বাস থেকে নেমে ওভারব্রিজ পার হয়ে এদিকে এসে একটা অটো নিয়ে আমরা বাসায় চলে আসলাম। আরও অনেক আগে 3:30 বাসায় এসে পৌঁছেছি। এদিকে আমি প্রথমেই বিছানার চাদরগুলো উঠিয়ে নিয়ে সব কিছু ঝেড়ে মুছে পরিষ্কার করে ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি। এখনও ঘর মুছি নেই। ডাল ভাত বসিয়ে দিয়েছি। তেলাপিয়া মাছ রান্না করব না, ওটা রেখে দিয়েছি। ওটা পাতুরি করলে বেশি ভালো লাগবে। একদিন কলা পাতা এনে পাতুরি করব। ঘরে রুই মাছ আছে, রুই মাছের ঝাল রান্না করব। আর আসার সময় করলা আর কাঁকরোল এনেছিলাম, তো ওটা ভাজি করব। বাস 3 তরকারি হয়ে যাবে। মুসুরির ডালে লবণ, হলুদ, কাঁচামরিচ, একটা তেজপাতা দিয়েছি। ডাল সিদ্ধ হয়ে গেছে। ভাতের মাড় গেলে নিয়েছি। এখন ডালে ফোড়ন দেব। পেঁয়াজ ফোড়নে দিলাম। রুই মাছের পিসগুলো এসেই ফ্রিজ থেকে নামিয়ে ভিজিয়ে রেখেছিলাম, নরমাল হয়ে গেছে। লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। পেঁয়াজ আর রসুন কুচিয়ে নিয়েছি। গরম তেলে জিরা ফোড়নে দিলাম, আরও একটু তেল দিয়েছি। মাছে লবণ, হলুদ, মরিচ সব একসাথে ভালো করে মাখিয়ে নিয়েছি, পেঁয়াজ রসুন সহ। তেলে ছেড়ে দিলাম। ঢেকে ঢেকে অল্প তাপে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব। ভাজাতেই যেন পেঁয়াজ রসুন সিদ্ধ হয়ে যায়। তারপর অল্প করে একটু জল দিয়ে মাখো মাখো ঝাল রান্না করব। এদিকে কাঁকরোল আর করলা লবণ হলুদের সাথে অল্প একটু সাদা আটা মিশিয়ে মাখিয়ে নিয়েছি। এগুলি ভেজে নেব। ঋতু করলা খাবে না, তার জন্যই ওর জন্য কাঁকরোল ভাজা করছি। অল্প তাপে মাছের তরকারিটা রান্না করছি। এভাবে করে 2-3 বার উল্টে পাল্টে খুব সুন্দর মতো মাছের সাথে মশলাগুলো কষিয়ে নেব। এপিট ওপিট সুন্দর মতো ভাজা হয়ে গেছে। এখন একটু পরিমাণ মতো জল দেব। বেশিক্ষণ সিদ্ধ করা লাগবে না। পেঁয়াজ রসুন সব সিদ্ধ হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে। ডাল ভাত হয়ে গেছে, কাঁকরোল ভাজা হয়ে গেছে, মাছের তরকারিও হয়ে আসছে। সন্ধ্যা হতে আরও অনেক সময় বাকি আছে। ঋতু আর ওনাকে খাবার দিয়েছি, ওরা খেতে বসে গেছে। ডাল আর করলা ভাজা দিয়ে কাঁকরোল ভাজা দিয়ে খাচ্ছে। ওদের জন্য মাছের তরকারি বেড়ে নিচ্ছি। এটা ঋতুর জন্য নিলাম।
এরকমই রাখবো, বেশি শুকাবো না। মামা রাত 7:45 বাজে। সকালবেলায় মনে করছিলাম ভাতটা রান্তাম না, প্রতিবার তো এমনি চলে যায়। তোর পিসাই কর না একটু ভাত রান্না করো, 1 পট চালের ভাত আর একটা আলু সিদ্ধ করিল, কাজ করবো তো নয় হাঁটতাম না, করলাম। সকালে ভাত রান্ধি, ভাত দুগা খাওয়ানে খুঁড়িয়েছে শরীরের। রান্না বান্না শেষে সন্ধ্যার আগেই ওদেরকে খাবার দিয়েছি। ওদের খাওয়া দাওয়া হলে থালা বাসন ধুয়ে ঘরটা মুছে নিয়েছি। আজ বৃহস্পতিবার, সন্ধ্যার সময় একটু পূজা দিয়েছিলাম। সব কিছু ধুয়ে মুছে ঠাকুরের আসনটা পরিষ্কার করে নিয়েছি। তারপর পূজা নিক সেরে এখন খেতে আসলাম। ক্ষুধাও লেগেছে প্রচুর, খেতে খুব ভালো লাগছে। মসুরের ডাল দিয়ে ভাত মেখে করলা ভাজা দিয়ে কিছু দারুণ লাগে। তোমার রান্না প্রচুর দূর ঘরে সে কচু গাছ আছে, কদুরি রান্না আন্দা দাগাও খাইব। আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন এবং ভিডিও দেখে সুন্দর ও গঠনমূলক কমেন্টস করে আমাকে কাজ করার শক্তি এবং সাহস জুগিয়ে যাচ্ছেন, আমি আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। বিভিন্ন ধরনের কাজের ঝামেলার কারণে আপনাদের নামগুলি খাতায় উঠাতেও পারি নাই। আজ আপনাদের নামগুলি বলে কৃতজ্ঞতা জানাতে পারলাম না। আগামীকাল অবশ্যই 48 ঘন্টার মধ্যে যারা কমেন্টস করেছিলেন আপনাদের সবার নাম আমি খাতায় লিখে সবার নাম বলবো এবং কৃতজ্ঞতা জানাবো। আপনাদের নামগুলি না বললে আমার কাছেও ভালো লাগে না। মাছের তরকারিটাও খুব ভালো হয়েছে। এদিকে উনি সন্ধ্যার পরে বাজারে গিয়েছিলেন, বাজার থেকে চিংড়ি মাছ, পাবদা মাছ এনেছেন। চিংড়ি মাছ দিয়ে আগামীকাল কচুর ঝোল রান্না হবে। ধন্যবাদ সবাইকে।